আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 আজকে হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতির প্রথম পত্রের ফাইনাল সাজেশন। তোমাদের সামনে পরীক্ষার আর বেশি দিন নেই, তোমাদেরকে অবশ্যই এখন খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। হ্যাঁ, সব তো পড়বাই, এটা ঠিক, কিন্তু সবগুলোর সাথে কিছু কিছু বিষয়ে একটু গুরুত্ব সহকারে পড়তে হয়। তো কি কি বিষয় একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমরা, তো ওই জিনিসগুলোই আমরা এখন জানবো। চলো। সো প্রথম অধ্যায় কি? মৌলিক অর্থনীতি সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আসবেই বলে ধরে নেওয়া যায় সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি কার্ভ। এই পিপিসি কার্ভ তোমরা দেখবা, তুমি যদি বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেখে থাকো, সেখানে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে একটা যদি সিকিউ প্রথম চ্যাপ্টার থেকে আসে, তাহলে দেখবা সেখানে উৎপাদন সম্ভাবনা রেখা চাইছে। উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি কার্ভ, এইটা তোমাকে চাবেই। আর আরেকটা যেটা তুমি পাবা সেটা হচ্ছে অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা হচ্ছে 4 প্রকার, আমরা জানি। কি কি দেখো, তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, এবং 4 নাম্বারটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এইখানে কি হবে, একটা উদ্দীপক দিবে, সেই উদ্দীপক তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে ব্যাখ্যা করতে বুঝতে হবে যে এটা কোন ধরনের অর্থব্যবস্থাকে নির্দেশ করছে। এই দুইটা জিনিস যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, তাহলে তুমি নিশ্চিত থাকো প্রথম চ্যাপ্টার থেকে একটা সিকিউ তুমি শিওর কমন পাবা। ঠিক আছে? এইবার তুমি যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায়, অর্থনীতির মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমরা বিবেচনা করে থাকি, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায় হচ্ছে বলা যায় অর্থনীতির একদম বেসিক যত আলোচনা আছে সবগুলো এই অধ্যায় থেকেই শুরু হয়। অর্থনীতি বলতে আসলে আমরা কি বুঝি, প্রকৃত অর্থে অর্থনীতি কি, সেটা আসলে আমরা বুঝতে পারি এই অধ্যায় পড়ে। তাহলে বোঝো এই অধ্যায়ের গুরুত্বটা কতটুকু। তো এতটুকু শিওর থাকো যে এই অধ্যায় থেকে তোমার একটা না 2টা থেকে 3টা কোশ্চেন তুমি কমন পাবাই, মানে আসবেই। ঠিক আছে? তো কি কি বিষয়ের প্রতি তুমি একটু জোর দিবা দেখো। প্রথমত উপযোগ। এই যে উপযোগ বিধি, এই উপযোগ বিধির কিছু কিছু চিত্র থাকে। ঠিক আছে? এখানে এই উপযোগ বিধির কিছু কিছু চিত্র তোমাকে ভালোভাবে পড়তে হবে। তারপর চাহিদা যোগান। চাহিদার হচ্ছে আমরা জানি কি, চাহিদা রেখা সবসময় বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা চাহিদা। আর এই যে ঊর্ধ্বগামী যে রেখাটা, সেটা হচ্ছে যোগান। ঠিক আছে? এই দুয়ের মধ্যে যখন মিলিত হয়, এটাকে আমরা বলি ভারসাম্য। এই সেই ভারসাম্য। সো এই চাহিদা যোগান তুমি তো পড়বাই। চাহিদা যোগান যদি তুমি পড়ো, তাহলে তুমি এই ভারসাম্যর তুমি অ্যান্সার করতে পারবা। আর চাহিদার মধ্যে তোমার বিভিন্ন সমীকরণ থাকে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে চাহিদার রেখা তোমাকে অঙ্কন করতে হয়। এই বিষয়গুলোকে তুমি যদি একটু গুরুত্ব দাও, তাহলে তুমি খুবই ইজিলি এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এবং আরেকটা বিষয়, যদি কোনো কারণে দেখো স্থিতিস্থাপকতা বিষয়টা, এটা হচ্ছে বিষয়টা কি, অনুপাত, মানে আমাদের এই যে চাহিদা যোগান, এই যে বিষয়গুলো আছে, এগুলোর হচ্ছে আমরা একটা অনুপাত বের করতে চাই। সো এই অনুপাতটা আসলে আমরা যদি জানতে চাই, তাহলে সেটা আসবে এই স্থিতিস্থাপকতা থেকে। এই স্থিতিস্থাপকতা তোমার কোশ্চেন যদি একটু কঠিন করতে চায়, তাহলে তুমি শিওর থাকো স্থিতিস্থাপকতা থেকে কোশ্চেন আসবে। তাহলে বলা যায় যে সিকিউ, এই সিকিউটা এখান থেকে তুমি মাস্ট কমন পাবাই। সেকেন্ড চ্যাপ্টার তোমরা কখনোই যেন বাদ দিয়ে যেও না, সেকেন্ড চ্যাপ্টার অবশ্যই অবশ্যই পড়ে যাবা। এবং এর মধ্যে থেকে এই 5টা জিনিসে তোমরা একটু সব তো পড়বাই, অবশ্যই সব পড়বা, কিন্তু এই 5টা জিনিসকে তোমরা গুরুত্ব বেশি দিয়ে পড়বা। ঠিক আছে? তারপর আমরা যদি আসি তৃতীয় চ্যাপ্টার হচ্ছে একটা মজার জিনিস দেখো। এই তৃতীয় চ্যাপ্টারে তুমি যদি এই উৎপাদন অংশটুকু নাও, এখান থেকে তোমার এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট পাওয়া যায়। এবং এই উৎপাদন ব্যয় ও আয় এই অংশটুকু আমরা কাজে লাগাইতে পারি কিসে, এখানে আমরা সিকিউ অনেক আসতে পারে। ঠিক আছে? তো এই উৎপাদনের উপকরণ সমূহ যা আছে, যে উপকরণ আমরা কয়টা জানি বলো তো? 4টা। সেটা হচ্ছে ভূমি, তারপর হচ্ছে তোমার মূলধন, শ্রম এবং
ভূমি, মূলধন, শ্রম এবং সংগঠন, এই যে এই চারটা বিষয় আছে, এই চারটা বিষয় হচ্ছে উৎপাদনের উপকরণ। আর এই চারটা থেকে তোমার একটু যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে এখানকার যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি অ্যান্সার করতে পারবা। আর এই যে আয়, এই আয় ও ব্যয়, এখান থেকে না ম্যাথ আসার সম্ভাবনা আছে। এই ম্যাথগুলো কি, যেরকম হচ্ছে এই যে তোমার টোটাল রেভিনিউ TR, তারপরে যে টোটাল কস্ট TC, তারপর হচ্ছে তোমার অ্যাভারেজ কস্ট AC, তারপর হচ্ছে তোমার এইদিকে AR অ্যাভারেজ রেভিনিউ, তারপর তুমি হচ্ছে এই তারপর AC রেখা অঙ্কন করা যায়। তারপর এই যে এখানে একটা ভারসাম্য বিষয়, যে এই যে MC রেখা AC রেখা যে বিষয়টা আছে ভারসাম্য AC MC, এই যে এই জিনিসগুলো, এই জিনিসটা থেকে এখান থেকে একটা সিকিউ আসতে পারে, এই সম্পর্ক ব্যাখ্যা করতে বলে। তারপর হচ্ছে এই যে TC TR MR এগুলো দিয়ে তোমার কিছু ম্যাথ করতে বলতে পারে। এবং এর ভেতর থেকে তুমি এই যখন ম্যাথগুলো করবা এবং এখানে তুমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই সবগুলো কিন্তু এই যে এই সূত্রগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি তুমি ঠিক মতো করে পড়ো তাহলে এখান থেকে এই অধ্যায় থেকে একটা সিকিউ অথবা দুইটাও আসতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাথ জিনিসটাকে স্যাররা বেশি পছন্দ করে। এবং তোমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট সাজেশন যেটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যেটা অনেকে ভুল করে। এই যে আমি এই চিত্রটা আঁকাইলাম না, পরীক্ষার খাতায় অনেকে এই চিত্রটা কলম দিয়ে আঁকায়। তুমি যে কলম দিয়ে লিখছো ওই কলম দিয়ে আঁকায়, পেন্সিল দিয়ে আঁকায় না। এটা খুবই একটা বড় ধরনের একটা ভুল। তোমরা কখনোই যত চিত্র আসবে সবগুলো পেন্সিল দিয়ে আঁকাবে, কখনো ভুলেও কলম দিয়ে আঁকাবে না। কারণ স্যারেরা কলম দিয়ে আঁকালে মোটেও পছন্দ করে না। এই জন্য সবসময় পেন্সিল ব্যবহার করবে। আর পেন্সিল ব্যবহারের সুবিধা কি, ধরো তোমার চিত্র যদি একটু সামান্য ভুল হয় তুমি মুছে দিয়ে আবার করতে পারো। কলম হলে তো কাটাকাটি হয়ে যায়, জিনিসটা দেখতেও খারাপ লাগে। সো সবসময় কি ব্যবহার করবা, পেন্সিল ব্যবহার করে তোমরা চিত্র আঁকাবা। এই গেল তোমার হচ্ছে 3rd চ্যাপ্টার। এবার হচ্ছে 4th চ্যাপ্টার, বাজার। বাজার চ্যাপ্টারে কি হয়েছে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এইখান থেকে কিছু ম্যাথ রিলেটেড কোশ্চেন আসে। ম্যাথ রিলেটেড কোশ্চেন কি, এই যে এরকম একটা চিত্র দিয়ে দেয়, খুবই সিম্পল একটা চিত্র। প্রথমে তোমাদের অনেক কঠিন মনে হতে পারে, এই AC MC P সমান AR সমান MR। এই যে এখান থেকে তোমাকে একটা চিত্র দিয়ে এখান থেকে একটা ম্যাথ বের করতে বলতে পারে। এখানে একটা মান দিবে, এখানে একটা কিউ দিয়ে, এখানে ধরো 20, এই দিয়ে তোমার একটা ম্যাথ করতে বলবে। এখান থেকে তোমার হচ্ছে ফার্মের ভারসাম্য বের করতে বলবে পূর্ণ প্রতিযোগিতা বাজারের জন্য, আর আরেকটা চিত্র হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জন্য, যেটা হচ্ছে এই যে এরকম। এইরকম চিত্রগুলো দিয়ে কি হয়ে থাকে, সচরাচর ম্যাথ আসে। এবং এখান থেকে একটা কোশ্চেনই আসে সচরাচর, সবসময় দেখছি আমি যে তোমার একটা কোশ্চেনই আসে, হয় এই চিত্র দিয়ে আসবে না হয় এই চিত্র দিয়ে আসবে। এই হচ্ছে তোমার 4th চ্যাপ্টার, এখান থেকে একটা ম্যাথ করতে বলবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা একটু দেখি 5ম অধ্যায়, শ্রম বাজার। শ্রম বাজারে কি হয়েছে, এই অধ্যায়ের সাথে তোমার 2nd অধ্যায়ের অনেক মিল। সো কোনো কারণে যদি স্যারেরা চায় যে অনেক মিল বলতে এখানে কি বুঝাইছি, থিওরি দিয়ে এই যে চাহিদা যোগানের যে থিওরির বিষয়টা, এই বিষয়টা না অনেকটা মিল পাওয়া যায়। তো স্যারেরা যদি কোনো কারণে 2nd চ্যাপ্টারে ট্রাই করে যে তারা ওখানে কম কোশ্চেন দিবে, 3টা দিত 2টা দিত, তো ওরা যদি করে এরকম করে যে 3টা কোশ্চেন না দিয়ে ওখানে 2টা দিছে, তাহলে আরেকটা শ্রম বাজার থেকে আসবে। কেন? কারণ শ্রমের চাহিদা আর যোগানের চাহিদা, এই 2টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এই 2টা জিনিস তোমার মাস্ট, এটা থাকবেই, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে শ্রম বাজারের মজুরি নির্ধারণ। শ্রম বাজারে যে আমাদের প্রকৃত মজুরি, আর্থিক মজুরি, এই জিনিসগুলো যে আছে এইগুলো তোমাকে পড়তে হবে। এগুলো তোমার শ্রম বাজারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবারে যদি আমরা 6ষ্ঠ অধ্যায় দেখি, মূলধন। সো মূলধনের হচ্ছে MCQ এর জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটার মূলধন আসলে জিনিসটা কি, কিভাবে অর্থনীতি মূলধনকে আমরা ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেই জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে।
ওইখান থেকে তোমার এবং মূলধনের বৈশিষ্ট্যটা একটু দেখতে হবে, ওইখানে তোমাদের কিছু মূলধনের এমসিকিউ আসতে পারে এবং মূলধন সম্পর্কে কে কোন ধরনের বক্তব্য দিছে ও কোন অর্থনীতিবিদ কি বলেছে এই জিনিসটা দেখা যায় যে বোর্ড কোশ্চেনে অনেক সময় দেয়। আর আরেকটা হচ্ছে মূলধন গঠনের উপায়সমূহ। মূলধন আসলে আমরা কিভাবে গঠন করতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে মূলধনের প্রকারভেদের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, ওর মধ্যে থেকে শুধু স্থায়ী মূলধন এবং চলতি মূলধন, বুঝছো? স্থায়ী মূলধন আরেকটা হচ্ছে চলতি মূলধন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউ এ অনেক সময় আমি যেটা দেখছি তোমার বোর্ড কোশ্চেনের মধ্যে আমি দেখছি কয়েকটা, সেটা হচ্ছে নিমজ্জিত মূলধন, বুঝছো? এই কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে এমসিকিউ এর জন্য, আর এই দুইটা তুমি খেয়াল রাখবে সিকিউ এর জন্য। সব তো পড়বে, কিন্তু এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? চলো এবার আমরা পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায় হচ্ছে সংগঠন চ্যাপ্টারে আমাদের বিভিন্ন ধরনের সংগঠনের ব্যাখ্যা করা হয়ে থাকে। তো ওই যে বিভিন্ন ধরনের সংগঠন ব্যাখ্যা করে ওর মধ্যে একক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধন, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, এই যে তোমার প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলোতে তোমাকে একটু বেশি নজর দিতে হবে। কেন? কারণ এইগুলোর বৈশিষ্ট্য যদি তুমি ঠিক মতো করে পড়ো এবং এই সংগঠনগুলো আসলে কিভাবে কাজ করে এটা তুমি যদি ভালোভাবে জানো, তাহলে তুমি যখন সিকিউ অ্যান্সার সিকিউ যে ওই সেম প্রথম চ্যাপ্টারে কি বলেছিলাম, অর্থ ব্যবস্থা সম্পর্কে তোমাকে জানতে চাইবে, তাহলে অর্থ ব্যবস্থা সম্পর্কে কি হয় দেখো, ওইখানে যদি আমরা কি জাস্ট বৈশিষ্ট্যগুলো যদি পড়ে জানি কোন অর্থ ব্যবস্থা কেমন, তাহলে তুমি কি ইজিলি সিকিউ অ্যান্সার করতে পারো। একটা উদ্দীপক দেয়, ওখান থেকে তোমাকে খুঁজে বের করতে হয় যেটা কোন অর্থ ব্যবস্থা। সেমভাবে এখানেও তাই হবে, একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে তোমার কাছে জানতে চাবে যেটা কোন ধরনের সংগঠন। সো প্রত্যেকটার এই একক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, এই প্রত্যেকটা সংগঠনের তুমি চেষ্টা করবা বৈশিষ্ট্যটা ভালোভাবে পড়তে, ঠিক আছে? আচ্ছা, তারপর খাজনা অধ্যায়ের মধ্যে খাজনা নির্ধারণ, তুমি কি খাজনাটা কিভাবে নির্ধারণ করা হয় এই পার্টটুকু খুব মনোযোগ দিয়ে করবা, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা। আর নবম অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিডিপি, জিএনআই, এনএনআই, এই জিনিসগুলোকে তোমরা খুবই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবা। এছাড়া তুমি যদি দেখো ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয়, এই জিনিসগুলোতে যেগুলো চিত্র আছে ওই চিত্রগুলো ভালোভাবে তোমরা কয়েকবার করে করবা, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আর চিত্রগুলোতে একটু বেশি নজর দিবা, কারণ অর্থনীতিতে যদি তুমি বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাকে একটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সুন্দর করে চিত্র আঁকাতের দিকে নজর রাখতে হবে। আর তুমি চিত্রটা দিয়ে যদি সুন্দর করে একটা ব্যাখ্যা দিতে পারো তাহলে তুমি খুবই অনেক নাম্বার তুমি পাবা, ঠিক আছে? আর স্যার ম্যামরা খুব পছন্দ করে যদি চিত্র ভালো মতো করে তুমি যদি লিখতে পারো। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে তোমার মুদ্রা অর্থের চাহিদা যোগান, এছাড়া মুদ্রা বা অর্থের পরিমাণ তথ্য, যেটা ফিশারের তথ্য নামে আমরা জেনে থাকি, ওই তথ্যগুলোটা ভালো করে পড়বা। এখান থেকে তোমার এই দেখা যায় যে দুই ভাগে ভাগ হয়ে যায়, ব্যাংকিং একটা সেক্টর থাকে আর একটা মুদ্রা সেক্টর, এইভাবে দুইভাবে ভাগ হয়। সো ব্যাংকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবং ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ, মানে কেন্দ্রীয় ব্যাংক আর ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের কিছু ছোটোখাটো বৈশিষ্ট্য পড়ে রাখবা যাতে তোমাকে এমসিকিউ আটকাইতে না পারে, ঠিক আছে? এবং অর্থের এই যে মুদ্রার যেটা সেটার মধ্যে এই তথ্যটা ফিশারের যে তথ্য, এই তথ্যটা তোমাকে ভালো করে পড়তে হবে। কেন? কারণ এইখান থেকে দেখা যায় যে বেশিরভাগ টাইমে সিকিউ এসে থাকে। এই ছিল তোমাদের 10টা চ্যাপ্টার অর্থনীতির প্রথম পত্রের ফাইনাল সাজেশন। বেশি বেশি করে তোমরা যে কাজ করবা, সিকিউ বেশি বেশি করে সলভ করবা বোর্ড কোশ্চেন।